যেটা হয়, আমি যখন অনেক বেশি কি বলে মানে অনেক অনেক সময় আমার কথাগুলো হারিয়ে যায়, অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে বলা মানে আমি তো ওরকম একটা মুহূর্ত আসলে আমি ওরকম একটা মুহূর্তে আমি আসলে দাঁড়িয়ে আছি এখন। আমার আসলে আমি বলতে পারবো না আমার অনুভূতি কেমন বা আমার কেমন লাগছে। আমার আসলে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন প্রযোজিত, কিন্তু আমার আসলে এটা স্বপ্ন, হ্যাঁ, যে ওনার সাথে আমি কাজ করতে পারবো। এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। স্বপ্ন তো মানুষ দেখে, আমি একটু বেশি বেশি মনে হয় দেখছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে বা মানে এখন যে হচ্ছে, আমি এটা নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত তাড়াতাড়ি আমি এত কিছু পেয়ে যাচ্ছি। আসলে এই জন্য আমি কি বলবো, কার কাছে কৃতজ্ঞ থাকবো, কেমন করে কৃতজ্ঞ থাকবো আমি বুঝতে পারি না। তা আমি আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ এই জায়গাটা আমাকে দেওয়ার জন্য, বিশ্বাস করার জন্য, যে এই ক্যারেক্টারটার মানে আমাকে ভাবার জন্য। আসলে আমি তার বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। একটু মাঝে মাঝে বকাঝকা করবে বলেছে, আমি একটু থ্রেট ফেট দিয়েছি। আমি বলেছি আমি নিব, হ্যাঁ। আমি আসলে চাই এই ধরনের মানুষদের কাছ থেকে একটু বকা না খেলে অনেক কিছু তো শেখা যাবে না। যেমন সেলিম ভাই আমাকে খুব বকতো, মিষ্টি মিষ্টি করে বকতো এবং রাগ করে সেট থেকে চলে যেত। আমি চাই সেট থেকে না যাক, আমাকে বের করে দিক মাঝে মাঝে। আর হচ্ছে আমি এখানে সবার সাথেই কাজ করেছি, সবার সাথেই। আর পিন্টুদারও লাস্ট আমার এখন একটা যে 11 তারিখে যে ছবিটা রিলিজ হবে, ওখানে একটা গান আছে। দুটো গান অলরেডি দর্শক দেখেছে বিশ্বসুন্দরীর। একটা গান তো পুরোপুরি একদম সবার মুখে মুখে, এত বেশি ভালো লেগেছে সবার। কিন্তু আমার যেটা বেশি সব থেকে বেশি পার্সোনালি মানে পছন্দ, সে গানটা এখনও দর্শক আসলে দেখতে পারেনি। যখনই গানগুলো রিলিজ দিত তখনই আমি বলতাম ওই গানটা আসবে না, আর রোমানদা বলতো এই যে রোমানদা, আর রোমানদা বলতো যে না ওটার মধ্যে তো সিকোয়েন্স আছে, ওটা লোকে জেনে যাবে গল্পটা কেমন থাক, এটা আমরা হলে দেখবো। কিন্তু আমি সত্যি 11 তারিখের জন্য অনেক বেশি ওয়েট করছি ওই গানটা দেখার জন্য। আসলে পিন্টুদা বানিয়েছে। আর এখানে আমি সবার সাথেই কাজ করেছি। আমি যখন অনেক অনেক দিচ্ছি না, তখন একদম শুরুতে তার সাথে কাজ করেছি, তখন আমাকে বলতো আই তুমি তো আর্টিস্ট। হ্যাঁ, আমি তো তখন বুঝতাম না, মানে লাইক আমি তখন একদম শিওর ছিলাম না যে আসলে আমি কি ফিল্মে থাকতে পারবো বা কাজ করবো, এটা নিয়ে আমি কাজ করব, মানে এটাই আমার কাজ হবে, এটা আমি আসলে তখন জানতাম না। এই মানুষগুলো আমাকে মানে বলেছে, বিশ্বাসটা আসলে ওখান থেকে এসেছে আমার যে আমি পারবো বা এখন অব্দি পারছি। সেটা হচ্ছে প্রথমে আপনি বলেছিলেন যে তুমি তো অভিনেত্রী, তুমি সুন্দর অ্যাক্টিং করো, কি সুন্দর করেছো। তখন আমার একটু হাত পা কাঁপছিল যে সিরিয়াসলি করেছি। ওটা আমাদের হচ্ছে মহা সুন্দরী ছিল, তারপর এখন বিশ্ব সুন্দরী, সব সুন্দরী সুন্দরী হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা ছবি যেটা হচ্ছে আমার কি বলে, ওই যে বললাম স্বপ্নের ছবি। আমি আসলে অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু বলে ঘুরিয়ে ফেলি, কারণ আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে, তো কোনটা কি কোনটা বলবো বুঝতে পারি না। এক্সাইটমেন্ট আসলে বুঝতে হবে। তো আমি অনেক বেশি কৃতজ্ঞ ভাইয়ের কাছে, আর ইনশাল্লাহ আমি তার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি ট্রাই করবো 100% তার ঠিকঠাক মতো যে ক্যারেক্টারটা আমাকে দেখেছে সেটাকে মানে ঠিকঠাক মতো ফুটিয়ে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেটা করবে না, এবং আমি জানি যে সে অনেক আগ্রহ নিয়ে এই কাজটি করতে। সংশয় ছিল যে হয়তো আমরা যে ধরনের ছবি বানাই বা যে ধরনের কাজ আমরা করি, আগ্রহী হয়েছে, এবং শুধু আগ্রহী না, সে আমাদেরকে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে কাজ করা। লাইফ টাইম অধ্যাবসায়ের ব্যাপার, রাতারাতি শিল্প করা যায় না, লেগে থেকে থেকে ত্যাগ করে স্বীকার করে করে একটু একটু একজন গায়ক, একজন নৃত্যশিল্পী সেই অনুশীলন চর্চা এগুলির মধ্যে দিয়েই ধীরে ধীরে এগিয়ে যান। সারপ্রাইজ, জাম খুলে গেছে, শ্যামল চলে এসেছে। শ্যামল আসো, সামনে আসো। তরুণ অভিনেতা, তাকে আমরা এই ছবির প্রধান একটি চরিত্রে নির্বাচন করেছি, এবং আমার বিশ্বাস সে টেলিভিশনে ওয়েবে অনেক ভালো ভালো কাজ, সিনেমা বানানোর জন্য মানুষ শ্যামলকেও চিন্তা করবে, সেই আশা নিয়েই আমরা স্ফুলিঙ্গটা করতে চাই। শ্যামল, তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে, তোমার অনুভূতি। এবং প্রথমে সরি, আমি আসলে
গেরিলা সিনেমার পরে এই একটা সিনেমা ভয় ভয় করছে, খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। সেই সাথে আরো গুণী অভিনেতা অভিনেত্রীরা আমার সাথে কাজ করছে। সবকিছু মিলিয়ে দোয়া করবেন আমার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিতে পারি, কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে, কিন্তু তার আগে আমার মনে হয় আমাদের শ্রদ্ধেয় বলবেন, বললে আমরা অত্যন্ত খুশি হব। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। তৌকিরের সঙ্গে অনেক মাধ্যমে কাজ করার সুযোগ হয়েছে আমার। চলচ্চিত্রের নাম ছিল যেন কি, চোর না, রূপকথার গল্প। রূপকথার গল্প। রূপকথার গল্পতেও আমি অভিনয় করেছি। দেখেছি ওর ছবিগুলো, ছবি দেখে মুগ্ধ হয়েছি যে ও একটা করার চেষ্টা করছে ভালো ভালো অভিনেতাদের নিয়ে, এবং সেখানেও ওর সাফল্য দেখে কখনো কখনো ঈর্ষান্বিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি যে আমাকে নেয় না কেন। যাই হোক, মাঝখানে ওর একটা ওয়েবেও কাজ করেছি, ওয়েব সিরিজ ফেলুদাতে, এবং এইবার সুযোগ হলো তার আবার অনেক দিন পর একটি চলচ্চিত্রে অভিনয় করার। তৌকিরের একটা বিষয় আমার খুব ভালো লাগে, যে একটা হয় এটা যে আমাদের দেশে যারা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী 60-এর দশক থেকেই, তারা সবাই গিফটেড, মানে এক ধরনের ইনস্টিংক্টিভ ক্ষমতা থেকেই তারা অভিনয় করে। কিন্তু অভিনয়টা যে একটা ট্রেনিংয়ের ব্যাপার, একটা প্রশিক্ষণের ব্যাপার, এটা আমাদের দেশের অধিকাংশ লোকও বোঝে না। যেমন আমাদের অভিনেতা অভিনেত্রীরা অনেকে বোঝেন না যে এটা একটা ট্রেনিংয়ের ব্যাপার, প্রশিক্ষণের ব্যাপার। যেমন আমি দেখেছি যে অনেক বড় অভিনেত্রী যারা চলচ্চিত্রে খুব নামি দামি অভিনেত্রী, তাদেরকে দেখেছি যে ডিরেক্টররা খুব সমস্যায় পড়ে যায়, যে চোখ, এই যে নিষ্পলক দৃষ্টিতে অভিনয় করতে হয়, ক্লোজ আপ দিতে হয়, এই ছোট্ট বিষয়টাও অনেকে জানেন না। এবং তাদের যদি একটু ট্রেনিং থাকে, তারা অনেক বড় অভিনেত্রী হতে পারতেন বা পারেন। সেই প্রমাণও দেখেছি আমি, যে একটু ট্রেনিং দিলে ভালো অভিনেতা অভিনেত্রী হতে পারে। আমরা একটি ছবি করেছিলাম, সেখানে আমার সহকর্মী বন্ধু ফজলুর রহমান বাবু ছিলেন। এতে কোনো চলচ্চিত্রের স্টার ছিল না, কিন্তু ছবিটি মানে অনেক বেশি ব্যবসা করেছিল, এবং ওখানে যারা অভিনয় করেছিলেন অনেকগুলো পুরস্কারও পেয়েছেন, এবং সেই সাথে তারাও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরা সবাই থিয়েটার থেকে আসা এবং মিডিয়ার থেকে, যারা সিনেমাটোগ্রাফার এবং যারা ডিরেক্টর, তাদের জন্য খুব সুবিধা হয় যখন একজন ট্রেইনড অ্যাক্টরকে পান, এবং ট্রেইনড অ্যাক্টর গভীরতা খোঁজার চেষ্টা করেন। আমি নিজেও অনেক বড় এই দুই বাংলার বড় অভিনেত্রীর গভীরে যাওয়ার অনেকেই চেষ্টা করেন না, এবং যার ফলে তিনি হয়তো অনেক স্টারের সমারোহে যখন সে ছবিটি হয়, তখন দেখা যায় যে স্টাররা শুধু নিজেদের দাঁড় করানোর জন্যই ছবিতে অভিনয় করেন, গল্পটার কথা ভাবেন না, কাহিনীটির কথা ভাবেন না। তো সেই ক্ষেত্রে যেমন তৌকিরের যে ছবি দেখেছি, বা আমাদের গিয়াসুদ্দিন সেলিমের যে ছবিগুলো দেখি, সেখানে দেখি যে একেবারে চরিত্রের গভীরে ঢোকার জন্য অভিনেতারা অনেক চেষ্টা করেন, এবং পরিচালক সেখানে একটা বড় ধরনের ভূমিকা পালন করে থাকে, এবং একটি ভালো ছবি আমরা দেখতে পাই। আমার প্রত্যাশা যে তৌকিরকে আমি বলবো যে খুবই ইন্টেলিজেন্ট ডাইরেক্টর, ক্লেভার ডাইরেক্টর। এই ভাবনা করে কাস্টিং করা, চিন্তা ভাবনা করে একটা ছবি তৈরি করা, এই মানে প্রি প্রোডাকশন তিনি ছবি করেন।
তো এই ক্ষেত্রেও আমরা মনে করি যে তার যে প্রি প্রোডাকশনের যে পরিশ্রম, অনেক ধন্যবাদ মামুন ভাই। এবং ফিল্ম ডিরেক্টর অনেক ক্রেডিট নিয়ে নেয়, একেবারে প্রথম মহরত থেকে শুরু করে ক্যামেরা চালান যিনি, সম্পাদনা করেন যিনি, কালার গ্রেডিং করেন যিনি, গ্রাফিক্সের কাজ করেন, এই ছবিটি তৈরি হয়। এবং আমার ধারণা যে এটি টিম ওয়ার্কের একটি অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ। যদি ডিরেক্টর সেই লিডারশিপটি প্রায়শই হোঁচট খায়। আমরা খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে খুবই নীরবে ঠান্ডা মাথায় কাজ করতে চাই। আমাদের মধ্যে আরেকজন উপস্থিত হয়েছেন, অত্যন্ত অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা, এবং রনক হাসান। তাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। এভাবে হঠাৎ করে কথা বলতে হবে বুঝতে পারিনি। আসলে এখানে বসে আছে আমার অগ্রজ গুণীজন, আশার মানুষ এবং শিল্পী এবং ফিলোসফার যদি বলি, দার্শনিক, মানে একজন ডিরেক্টর, ফিল্ম মেকার একজন। তারপর আমি বললাম যে তকরির ভাই আপনি যেটা বলবেন সেটাই করব। এবং তার অনেক অনেক পরে আমি এসে স্ক্রিপ্ট, তকরির ভাইয়ের আগের যে কাজগুলো আপনারা দেখেছেন বা সবাই জানে, মানে তকরির ভাই আমার কাছে সবচেয়ে নীরবে কাজ করে যাওয়া এবং চুপচাপ ঠিকঠাক কাজটি করে যাওয়া মানুষটা হচ্ছে তকরির ভাই। বর্তমান প্রজন্ম, সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সব কিছু মিলেই একটি অন্যরকম এবং কাজ করবার চেষ্টা করব তকরির ভাইকে যতটুকু সম্ভব আমার অভিনয় এবং সব কিছু দিয়ে সন্তুষ্ট করার, তাহলেই হয়তো করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা স্ফুলিঙ্গ নিয়ে আসছি, খুব ভালোভাবে আসবেন ইনশাআল্লাহ। মেয়েদের কথা না শুনে উনি ছবি করতে রাজি হয়েছেন। উনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন টেলিফোনে। মমর আসার কথা ছিল, কিন্তু সেও শুভেচ্ছা জানিয়েছে। এবং আমাদের অন্যান্য শিল্পী যারা আছেন, বিশেষ করে আমাদের এই ব্যান্ড দলে যারা অভিনয় করবেন, তারা আসলেই গিটারিস্ট। আশাবাদী, আমরা আশাবাদী, কারণ আশা নিয়েই তো মানুষ বাঁচে। এবং আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা আমাদের স্বপ্নের চেয়ে বড় হতে চাই, ফাউন্ডেশনের স্বপ্নটাকে আমাদের মধ্যে দিয়ে তুলে ধরতে চাই, সবার সামনে নিয়ে আসতে চাই। এটুকু ছিল বলার। যদি আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আজকের তারুণ্য এবং সেই মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্য, এ দুটোর তুলনা আছে, দুটোর জাক্সটাপোজিশন আছে, সেটা ব্যাকড্রপে আসবে। 11 তারিখ, 11 ডিসেম্বর থেকে শুরু। এবং আমরা অলরেডি পিছিয়ে গেছি, কারণ এটা আমাদের প্রজেক্টটা কিন্তু করোনার আগেই ফাইনাল হয়েছিল, কিন্তু পরিস্থিতির বিবেচনা করে আমরা তখন করতে পারিনি, বা মানসিকভাবেও সবাই একটু স্ক্যাটার্ড, বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমাদের কাজ তো করতে হবে, এবং আমরা খুব এক নাগাড়েই কাজ করব। আমরা এক নাগাড়ে 1 মাস কাজ করে শুটিং শেষ করব, এবং তারপরে আমরা মার্চ মাসে এটিকে মুক্তি দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আবার না করেও পারা যাচ্ছে না, কেননা আমাকে আপনারা সবাই ফোন করে, আমার মিডিয়ার সময়কাল বললাম, যাতে আমাকে খুব প্রলোভনা করার কারণ নেই, আমি তো তরুণ বয়সে আসছিলাম। স্বাগত জানাচ্ছি, এবং আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন। আজকেও যেভাবে এসেছেন গল্প সময়ের নোটিসে, আমি সত্যি কৃতজ্ঞ। আপনারা আমাদের ছবি পছন্দ করেন বা আমাদের কাজ পছন্দ করেন, এটি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। আজকে আমরা এসেছি আরেকটি ছবির ঘোষণা নিয়ে। দেখা যাচ্ছে স্ফুলিঙ্গ। প্রথমে যদি লক্ষ্য করেন যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না থাকলে হয়তো আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না, যিনি না থাকলে হয়তো আমি আজকে বাংলায় কথা বলতে পারতাম না, যিনি না থাকলে হয়তো আমরা বাংলার অক্ষরে লিখতে পারতাম না, সেই জাতির জনকের
চেতনা, আদর্শ এবং সততা আমাদের এই ছবির মাধ্যমে। আমরা অনেক গল্প করব, কিন্তু তার আগে আমি আপনাদের বলে নিই যে এই ছবিটি আমাদের পক্ষে কিভাবে সম্ভব হচ্ছে। এটি সম্ভব হচ্ছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের কারণে। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন একটি সংগঠন যারা এদেশের মানুষ চেতনা মনন গঠনে কাজ করে থাকেন। আপনারা দেখবেন বিভিন্ন টেলিভিশনে 24-এ তাদের প্রোগ্রাম হয়, তারা এই লক্ষ্যে কাজ করে যান এবং কোথায় গিয়ে তাদের সঙ্গে আমরা ভীষণভাবে একাত্ম হয়ে যাই, কারণ আমাদের লক্ষ্য তো তাই। আমরা সংস্কৃতির মাধ্যমে কি চাই? আমরা চাই কোয়ালিটি সিটিজেন্স, যারা সৎ চিন্তা করবে, মুক্ত চিন্তা করবে, বিজ্ঞান মনস্ক হবে, যারা আধুনিক হবে, এবং বাংলাদেশটা তখনই সুন্দর হবে যখন তার প্রতিটি নাগরিক উন্নত হবে। শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উন্নতি নয়, উন্নতি হতে হবে শিক্ষায়, উন্নতি হতে হবে সংস্কৃতিতে। এবং স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এবং ওনারা আমাকে এই দায়িত্বটিতে নিয়োজিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং তারা এতটাই ডেডিকেটেড যে তারা আসলে খুব সামনেও আসতে চান না। আজকে কথা বলার দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছেন। চেয়ারম্যান সাহেবও বাইরে আছেন এবং তাদের হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এটি বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর উপলক্ষে একটি চলচ্চিত্র এবং এটির বিষয়বস্তু হচ্ছে তারুণ্য। এটির বিষয়বস্তু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, তার বিশ্বাস, তার সততা এবং তরুণ সমাজের মধ্যে সেটাকে পরিচয় করিয়ে দেবার একটি তাগিদ। আমাদের অনেক শিল্পী আজকে উপস্থিত হতে পারেননি করোনার কারণে এবং অনেকে দূরে আছেন, হঠাৎ করে করায় অনেকে কাজেও আছেন। আমি যারা আছেন তাদের মধ্যে থেকে শহীদুল আলম সাচ্চু আপনাকে মঞ্চে আসতে বলবো, ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মম, আছেন শ্যামল, আছেন রৌনক হাসান, আছেন আবুল হায়াত, আছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, আরও অনেকে আছেন। আমি সিনিয়রদেরকেই এখানে ডাকলাম। নিয়াজ মোহাম্মদ তারিকও আছেন, তিনিও একটি চরিত্র করতে ডেকে নেব। আমরা ছবিটার কথা বলছিলাম যে অনেকে আমাকে দেখান্তে আমার চোখ ভিজে গেল। অনেকে বলে অজ্ঞাতনামা দেখে এতবার কাঁদলাম। আপনি যেখানে একদল কিশোর কিশোরীর স্বপ্ন হচ্ছে, তরুণদের স্বপ্ন হচ্ছে তারা সেন্ট মার্টিন দ্বীপে যাবে, বা ফাগুন হাওয়া, একই সঙ্গে তো সেটি প্রেমেরও গল্প। হালদা, আমরা একটি নদী বাঁচানোর কথা বলি, কিন্তু সেখানে তো একটি প্রেমও আছে, একটি বিরহ আছে, বেদনাও আছে। স্ফুলিঙ্গ সেই স্পার্ক, সেটার মানে কি? আমরা যেই বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি, আমরা যে স্বাধীনতার কথা বলছি, আমাদের যে মুক্তিযুদ্ধে আজকের তারুণ্যের সম্পর্কটি আমরা মনে করিয়ে দিতে চাই। এবং অবশ্যই আমি কখনো বোরিং ছবি বানাতে চাই না। আমি খুব কান্নার মধ্যে কিন্তু আনন্দ আছে, কেঁদে হালকা হওয়া যায়, কিন্তু বোরিং ছবি বানিয়ে আমি মানুষের গালি খেতে চাই না কখনো। আমি এ ব্যাপারে খুব সচেতন। স্ফুলিঙ্গ একটি তারুণ্যের ছবি। এখানে আপনারা দেখবেন আমাদের ব্যান্ড দল, আমাদের তারুণ্যের উচ্ছ্বাস, দেখবেন তাদের উদ্যম, তার মধ্যে দিয়েই তাদের সংঘাত থাকবে, তাদের বেদনা থাকবে, তাদের বঞ্চনা থাকবে, এবং একই সঙ্গে থাকবে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। যেই তারুণ্যকে আমরা মনে করি যে ওরা বোধহয় অনেকটা কেয়ার ফ্রি, অনেকটা দায়িত্ব নিতে চাচ্ছে না, কিন্তু ইতিহাস আমাদেরকে বলে যে তারুণ্য ছাড়া কিছু হয়নি কিন্তু পৃথিবীতে। শ্রেষ্ঠ সাহিত্য বলেন, বিপ্লব বলেন, সমাজ পরিবর্তনের যে কোনো আন্দোলন বলেন, তরুণরাই এগিয়ে এসছে। এবং আমি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে। এবং সেই তরুণদের হাতে যখন দায়িত্ব চলে আসে, তাদের কাঁধে যখন দায়িত্ব চলে আসে, তারা কিন্তু দেশের জন্য জীবন দিতে পিছু পা হয় না। এটা আমরা 71-এ দেখেছি, আমরা যুগে যুগে দেখে আসছি। সুতরাং আজকের যে তারুণ্য হয়তো অনেক সময় আমাদের উদ্ভ্রান্ত মনে হয়, তারাই কিন্তু যখন বঙ্গবন্ধুর চেতনার সঙ্গে পরিচিত হন, তার আদর্শের সঙ্গে পরিচিত হন, 52 বা 71-এর সাথে পরিচিত হন, তার স্পিরিট কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তার দায়িত্বশীলতা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে এই ছবিটির মধ্যে দিয়ে আমাদের তরুণ সমাজকে আরেকবার স্মরণ করিয়ে দেয়া যে এই জাতির স্থপতিকে, এই জাতির জনককে, তার স্বপ্ন কী ছিল, আমরা কি সেই স্বপ্নের সঙ্গে এগিয়ে যেতে পারছি, নাকি আমাদের অনেকাংশ, অনেক মানুষই সেটাকে মনেই করতে চাচ্ছি না। বঙ্গবন্ধু বলেছেন, তোমরা সৎ হও, তোমরা আদর্শবাদী হও, তোমরা ঠিকমতো লেখাপড়া করো, তোমরা সত্য কথা বলো, যেগুলি তার বিভিন্ন ভাষণে আমরা দেখতে পাই। সেগুলি আমরা আরেকবার বলতে চাই আজকের তরুণ সমাজকে, যে
সেই আদর্শ, সেই লক্ষ্য নিয়েই আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতাকে নিয়েই আমরা আমাদের জাতির জনকের স্বপ্ন নিয়েই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এটি হচ্ছে এই ছবির মূল কথা। আর অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে বলতে গেলে বলতে হবে যে আমি আসলে সবসময় ভালো অভিনেতা ভালো অভিনেত্রীদের নিতে চাই। কেননা আপনারা আমার অনেক ছবিতেই দেখবেন যে তথাকথিত বড় বড় স্টার হয়তো অনেক সময় থাকে না। যে অজ্ঞাতনামায় প্রধান চরিত্র কিন্তু বাবু ভাই, উনিও বড় স্টার, কিন্তু উনি অভিনেতা হিসাবে স্টার। আপনি দেখবেন হালদার মধ্যে হয়তো মিডিয়ার লোকেরাই কাজ করছে, বা জয়যাত্রা মুক্তিযুদ্ধের একটি ছবি, কিন্তু সব শিল্পী আমরা মঞ্চ এবং টেলিভিশন থেকে নিয়েছি। কিন্তু আমাদের লক্ষ্য থাকে যে যাকে যে চরিত্রে নেওয়া হচ্ছে তিনি যেন মানানসই হন, তিনি যেন চরিত্রের প্রতি সেই জাস্টিসটা করতে পারেন, তিনি যেন দর্শককে মোহিত করতে পারেন, এবং তার মধ্যে থেকেই স্টার তৈরি হয়ে যায়। স্টার তৈরি হবে তার দক্ষতায়, স্টার তৈরি হবে তার ডেডিকেশনে, তার যোগ্যতায়। আমরা সেই স্টারে বিশ্বাস করি যিনি তার কাজটি সুচারুভাবে করতে পারবেন। মূলত এগুলি হচ্ছে কথা। আমাদের শুটিং বিষয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আজকে যেহেতু প্রেসকেই আমরা প্রধান অতিথি করেছি, 11ই ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করছি, এবং বর্তমান প্রেক্ষিত পরিস্থিতি মাথায় রেখেই আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ অভিনেতা অভিনেত্রী আছেন, আমাদের সেই ডিস্টেন্সিং মেনটেন করে, সেই স্যানিটাইজেশন এবং সাবধানতা অবলম্বন করেই আমাদের কাজ করতে হবে। এবং অনেকটা অংশ আমরা ইনডোরে, অনেক ছোটাছুটি না করে আমরা সেন্ট্রালি একটি জায়গায় অনেকগুলি সেটের মাধ্যমে ইনডোরের কাজগুলি করার পরিকল্পনা করেছি। কিন্তু যেই সেটের প্রয়োজন সেখানে কিন্তু আমাদের যেতেই হবে। আমাদের যদি স্মৃতিসৌধে যেতে হয় আমাদের যেতে হবে, আমাদের যদি জাহাঙ্গীরনগর যেতে হয় আমাদের যেতে হবে, আমাদের যদি জেলখানায় যেতে হয় যেতে হবে। যেটা না হলে হয়তো আবার ছবির সৌন্দর্য ফুটিয়ে তোলা যাবে না, কিন্তু যেটা না যেয়েও ক্রিয়েট করা যায় সেটি আবার আমরা সেভাবে করব সাবধানতার মধ্যে দিয়ে। আপনাদের সামনে আমি এবার শিল্পীদের কিছু কিছু করে তাদের অভিব্যক্তি দিতে বলবো। প্রথমেই আমি বাবু ভাইকে, ফজলুর রহমান বাবু। বঙ্গবন্ধুর এই জন্ম সংরক্ষণ প্রযোজিত ছবি স্ফুলিঙ্গ। আমার বন্ধু তৌকির এর জন্য সঠিক লোককে নির্বাচিত করেছেন, সেই মানুষটি তৌকির আহমেদ। তৌকির আহমেদের অনেক চলচ্চিত্রে আমি অভিনয় করেছি, আমার সৌভাগ্য হয়েছে আমার বন্ধুর সঙ্গে কাজ করার, এবং আমি মনে করি যে অত্যন্ত গর্বের সঙ্গে বলি, বিশ্বাসের সঙ্গে বলি যে আমাদের তৌকির আহমেদ একজন অভিনেতা হলেও তিনি সব কিছু ছাপিয়ে এখন একজন সফল চলচ্চিত্রকার এবং একজন সৎ চলচ্চিত্রকার। আমরা আশা করি এই ছবিটিও বিগত দিনের ছবির মতো আরও সামনে এগিয়ে যাবে, বাংলাদেশের কথা বলবে, চেতনার কথা বলবে, বিজ্ঞানের কথা বলবে, বাঙালির কথা বলবে। ধন্যবাদ সবাইকে। সুন্দর কথা বলেছে, আস্থার কথা প্রথমেই, যে আসলে ও কোনো বোরিং ছবি করে না, সেটি সবচেয়ে আসল বিষয়। এবং শুধু ছবি না, এবং ওর ছবি বা ওর নির্মাণ থেকে, ওর সংলাপ থেকে পাওয়া যায় ও খুব ভালো কাহিনীকার। একেবারেই আমরা যদি মনে করি মামুনুর রশিদ বা সেলিম আল-দীন এনাদের পরে যারা আছে তাদের মধ্যে অন্যতম তৌকির। তো এইটি তৌকিরের সেই কারিশমা দিয়ে, ওই আনন্দের মধ্যে দিয়ে যে তৌকির আমাদেরকে নতুন করে, নতুন প্রজন্মকে সেই কথাগুলো আনন্দের মধ্যে দিয়ে গেলাবে, আনন্দের মধ্যে দিয়ে পরিচয় করাবে, আনন্দের মধ্যে দিয়ে নতুন করে বঙ্গবন্ধুকে চেনাবে, সেইটি হচ্ছে কি অনেক বেশি একটি অনেক ভালো দিক বলবো আমি এই মুজিব শতবর্ষে তৌকিরের মতো একজন পরিপক্ক নাট্যকার, কাহিনীকার, নির্দেশক এবং চলচ্চিত্র পরিচালক এত তরুণ বয়সে এতগুলো ছবি করে ফেলেছে কোনো রকম কম্প্রোমাইজ ছাড়া। এবং ও প্রমাণ করেছে ছোট ছোট বাজেটেও অনেক বড় কন্টেন্টকে কীভাবে ধরে রাখা যায় সেটা ও দেখিয়েছে। থেমে থাকেনি ইরানি ডিরেক্টরদের মতো যেমন করে তারা, সেই রকম। যাই হোক, আমরা খুবই খুশি। আমার কাছে মনে হচ্ছে মুজিব বর্ষের করোনায় তো একেবারে ঝামেলা করে দিয়েছিল, এইটি থেকে অন্তত আমরা বোধহয় শেষ দিকে এসে এইটি একটি ভালো বিষয় পেলাম, যে জন্যে
আমাদের স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনকে অনেক অনেক কৃতজ্ঞতা। এমনিতে একবার বলেছি, আবারও সবার সামনে বলতে চাই, সেই জন্যই অনেক অনেক আপনাদেরকে সাধুবাদ দিতে চাই। এটি ইতিহাস পরবর্তীতে বলবে আপনাদেরকে যে আপনারা কত বড় কাজ করেছেন তৌকিরকে দিয়ে এই কাজটি। যাই হোক, আর খুবই আকর্ষণীয় সব মামুন ভাইয়ের সঙ্গে অনেকদিন পরে কাজ হবে। এক ফ্রেমে পড়লে তো খুবই ভালো। নিয়াজ তো আছেই, দীর্ঘদিনের বন্ধু, রাস্তার সংগ্রামের বন্ধু, নাট্যকর্মী। আর তৌকির একজন ডিরেক্টর এবং কড়া ডিরেক্টর, এবং যেটিও চায় সেটি জানে ও কি নিশ্চয়ই সব মিলিয়ে একটি ভালো কাজ হবে। এবং ওর যেই আমরা এর মধ্যে যারা জানতে পেরেছি আপনারা তৌকিরের এটি প্রচার করতে এসছেন, তারা ছাড়াও এখানে আমাদের পিন্টুর মতো গীতে এবং ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকে একেবারেই আলাদা কিছু করে। আমরা অনেকগুলো শেষ কাজের হালদা তো অসম্ভব রকম অন্যরকম বিষয় নিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা সত্যি আবারও বলতে চাই কথাটি, মুজিব বর্ষের একটি ভালো কাজ, যেটি অনেকগুলো প্ল্যান ছিল সরকারের। এখানে করবা নাকি এটা ব্যাকগ্রাউন্ডে নেই। তোমার নামে এই নামে লিখে দিলাম, তুলে রাখা ভোর তোমার নামে, এই সন্ধ্যা তোমার নামে, এই মুহূর্ত তোমার নামে লিখে দিলাম। হৃদয়ের যত ভালোবাসা মাতাল হয়ে তোমার নেশায়, হৃদয়ের যত ভালোবাসা মাতাল হয়ে তোমার নেশায়, লিখে দিচ্ছে পৃথিবী তোমার নামে। ভালো লাগা গান তোমার নামে, মিষ্টি রোদ এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম, এই কুয়াশা তোমার নামে, এই কাশফুল তোমার নামে, প্রিয় কবিতা তোমার নামে লিখে দিলাম। হৃদয়ের যত ভালোবাসা মাতাল হয়ে তোমার নেশায়, হৃদয়ের যত ভালোবাসা মাতাল হয়ে তোমার নেশায়, লিখে দিচ্ছে পৃথিবী তোমার নামে, লিখে দিচ্ছে পৃথিবী তোমার নামে। Thank you so much. যেটি আগেও বলেছি যে এখানে সঙ্গীত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসবে এবং সেগুলি ব্যান্ড সঙ্গীতের আদলে কখনো কখনো। সুতরাং সঙ্গীত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পিন্টু আমাদের আস্থাভাজন, কেন ইতিমধ্যে সে আমার সঙ্গে অজ্ঞাতনামা, হালদা, ফাগুন হাওয়ায় খুব সফলভাবে কিছু গান তৈরি করেছে, যেগুলি রনক এখনো এসে পৌঁছাতে পারেনি, কেন ওরা আসলে জানে না যে বাংলাদেশে জ্যাম হয়। আজকেই প্রথম জ্যাম হলো, ওরা জানতে পারেনি। আচ্ছা, আমার মুখে না লবণ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার আসলে একটু গলা ভাঙা।
কালকে আমরা তালিকা প্রকাশ হয়েছে সেটা দেখেছি, ফোর্বসের সেরা ডিজিটাল 100 তারকার মধ্যে আপনার নাম আছে। আপনার রিয়াকশন কেমন? সেখান থেকে কোনো যোগাযোগ ছিল কিনা, আপনার সাথে কথা হয়েছিল কিনা, কিংবা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, হ্যাঁ শিওর। প্রথম যেটা হয় যে আমার হঠাৎ করে ফোন আসা শুরু করে এবং অনেক SMS যেগুলোর মধ্যে হচ্ছে ওই কনগ্রাচুলেশন, অভিনন্দন, নানা রকম আসলে এরকম SMS আসতে শুরু করে। তো আমি ভাবলাম কি যে 11 তারিখের জন্য মেবি এটা, কারণ বিশ্বসুন্দরী রিলিজ হচ্ছে 11 তারিখে। ওইটা নিয়ে ওই সময় আমি কিন্তু রেডি হচ্ছিলাম। হ্যাঁ, আমার সাথে চয়নিকা চৌধুরী ছিলেন, তো উনি আমাকে খুব তাড়াহুড়ো করছিলেন যে চলো 4টার সময় আমাদের প্রোগ্রাম ছিল একটা চ্যানেলে। তো আমরা রেডি হচ্ছিলাম ওই সময় এত বেশি ফোন আসা শুরু করলো, আমি না এক পর্যায়ে একটুখানি লাউড হয়ে গেলাম, হ্যাঁ, বাসার লোকজনের সাথে, যে আসলে ফোন এবার এতবার ফোন, একটু দেখো মানে কী সমস্যা। মানে হয় না যে ফোন আসা শুরু করলে খুব ইমার্জেন্সি না থাকলে আসলে কেটে দেওয়ার পরে আসলে কেউ ফোন দিবেন। তো আমার হচ্ছে যে কেটে দেওয়ার পরেও বারবার করে ফোন আসছিল। তো আমি এক পর্যায়ে রেগে ফেগেই ফোনটা ধরলাম, ধরার পরে বলে আমি একটু লাউড করে বললাম যে ভাই ফোনটা তো কেটে দিচ্ছি, সেটাও একটা আসলে আমি সরি জার্নালিস্টেরই ফোন ছিল। তো বললো যে ওনাকে উনি আমার দুলাভাইও হয় সম্পর্কে। তো বললাম কি হয়েছে ভাইয়া? বলে এত চেঁচাচিতির তো কিছু নাই, মানে চলো আমরা পার্টি দেই। বললাম 11 তারিখ তো এখন আসেনি। বলে তুমি দেখো নেই, তোমার তো এরম একটা নিউজ। তো আমি তখনও বুঝতে পারিনি যে আসলে কি হচ্ছে বা কি, মানে ইভেন এখনও বুঝতেছি না। হ্যাঁ, তো যখন আমি বললাম ঠিক আছে আমি একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ বলে ফোনটা রাখলাম। তো আমার প্রোগ্রাম ছিল 4টা থেকে, 4টা থেকে আমি বাসায় আসলাম 10:30টার দিকে। তারপরে আমি ফোনটা আলটিমেটলি হাতে নিলাম ফাইনালি। তো নেওয়ার পরে আমি জাস্ট ভাই আমি বসেছিলাম অনেকক্ষণ। এত ফোন, এত SMS এবং সবার এত উইশ, আমি বুঝতে পারিনি যে আসলেই কালকের একটা জিনিস আমি খুব রিয়েলাইজ করেছি। আমার মধ্যে হয় না যে ওই যে মানুষ তো স্বপ্ন দেখেন, সেটার কোনো একটা হয় না একটা কারণ থাকে স্বপ্ন দেখার। তো আমার মনে হয় ড্রিমটা একটুখানি বড় হয়ে গেল, যে আরও ভালো ভালো কাজ করার চ্যালেঞ্জটাও রয়ে গেল, যে শুধুই ফ্যান ফলোয়ার না। অবশ্যই এটা কাজের জন্যই, আমাকে তো এমনিতে ফলো করতে না লোকে, না আমি যখন পরিমণি ছিলাম না, নিশ্চয়ই কাজের জন্যই আজকে সবার কাছেই পরিমণি হয়ে গেছি। সেটার জন্য সবাই এত সাপোর্ট, আসলে এই অ্যাচিভমেন্টটা আমার না, এটা যারা আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন, এটা সম্পূর্ণই তাদের। আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বিশ্বসুন্দরীটা নিয়ে যেটা বলার, গল্পটা নিয়ে আসলে সবার অনেক কনফিউশন। সেটা 11 তারিখ আর মাত্র মানে 2টা দিন মনে হয়, আর রাত শেষ হলে তো একদম একদিন। তো আমার মনে হয় আর একটা দিন আমি চুপ করে থাকি গল্পটার জন্য। যেটা সব থেকে বেশি কোশ্চেনটা ছিল, চয়নিকা চৌধুরী যখন নামটা ডিক্লেয়ার করলেন তখনও কিন্তু শিল্পী নির্বাচন হয়নি, মানে আমাকেও সিলেক্ট করা হয়নি। আমার সাথে যোগাযোগ হয়েছে তার 16 তারিখে, সেই 14 তারিখে সিনেমাটার নামটা ডিক্লেয়ার করেছিলেন। তবে সেখান থেকে আমিও দেখলাম আচ্ছা ঠিক আছে, তো আমিও অপেক্ষায় রইলাম যে কে আসলে সিনেমাটা করছে বা কারা কারা করছে। তো সেখান থেকে যখন সিনেমাটা আমার কাছে চলে আসলো, মানে আমি যখন কথা বলছি এটা নিয়ে, তখন আমারও গল্প নিয়ে আচ্ছা বিশ্বসুন্দরী, ওরও মানুষেরও হয়েছে যে বিশ্বসুন্দরী নামটার সাথে একটা প্রতিযোগিতা, হ্যাঁ মনে হয় যে এটা প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা নামটার সাথে মানুষ গল্পটা আসলে জুড়ে দিল নিজেদের মতো করে, ভাবা শুরু করলো। তারপর যখন প্রথম পোস্টার লুক যখন পাবলিশড হয়, তখনও আবার একরকম করে মানুষ ভাবনা শুরু করলো যে মেয়েটা আসলে মরে যায়, অ্যান্ড দুজনেই সাদা পোশাকে থাকে, মেয়েটা চোখ বন্ধ থাকে, শুয়ে থাকে, ওরকম একটা পোস্টার। খুবই এটাও খুব কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা ভালো লাগা আমি সব কিছুই পেয়েছি, সমস্ত রিয়াকশনই আসলে দেখেছি। সেটার দিক থেকে আমি অনেক বেশি হোপফুলি যে কথাটা নিয়ে, মানে এই ছবিটা নিয়ে, নামটা নিয়ে বা সাবজেক্টটা নিয়ে সবার অনেক আসলে গল্পটা কী হচ্ছে,
তো এটা আসলে অনেক ভালো লাগার যে মানুষ গল্পটা নিয়ে আসলে ভাবছে, যেটার জন্য আগ্রহটা সবারই আসলে একটুখানি বেশি। আমি যেটা দেখতে পাচ্ছি যে 11 তারিখের জন্য আমার মতো আসলে সবাই ওয়েট করছে। কেন বিশ্ব সুন্দরী দেখতে কেন দর্শক প্রেক্ষাগৃহে যাবে? কেন যাবা না? 8 মাস পরে হল খুলছে, মিয়া যাবা না কেন? 100 বার যাবা। হ্যাঁ আসলে জাস্ট কিডিং, মানে হয় না যে অনেকগুলো কারণ থাকে, এক একজনের তো এক এক রকম কারণ। চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা, সেদিক থেকে যে এতগুলো নাটকের বা হিট নাটক বা জনপ্রিয় নাটক, তার তো একটা বিশাল ফ্যান বেজ আছে। তো সেখান থেকে চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা, এটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে যে সিয়ামপুরি প্রথম কাজ করছে, তারা আসলে দুজন মিলে কী করলো সিনেমাটায়, সেখান থেকেও একটা বিষয় আছে। এবং রুম্মান রশিদ খান যে আসলে একটা রোম্যান্টিক গল্প এভাবে কি বলতে চেয়েছে গল্পটার মধ্যে, তার সম্পর্কে তো মোটামুটি আসলে যারা গল্প ইদানিং কিন্তু আমি দেখছি যে এই জেনারেশনটা গল্প নিয়ে বেশি আসলে ভাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে পার্সোনাল ফ্যান বেজ, যেমন হয় না যে হচ্ছে পরীর সিনেমা দেখতে যাচ্ছে বা সিয়ামের সিনেমা দেখতে যাচ্ছে, এরকম একটা। প্রিপারেশন আমার শুরু হবে আসলে 11 তারিখ থেকে। 11 তারিখ থেকে যদিও শুটিং শুরু হয়ে যায়, কিন্তু আমি জয়েন করছি না 11 তারিখ থেকে। আমার আসলে 13 তারিখ থেকে, প্রথমে বলেছিল যে 12 তারিখ থেকে শুটিং। তো আমি যখন স্ক্রিপ্টটা বা গল্পটা ক্যারেক্টারটা যখন পেলাম, তখন আমি আসলে একটুখানি সিরিয়াস ওয়েতে একটু রিকোয়েস্ট করি, আসলে টাইমটা চাইলাম তার কাছে। এবং এই সাথে আরও একটা জিনিস চেয়েছি যে তার হেল্পটা, গ্রুমিংয়ের একটা বিষয় আসলে থাকে। যেহেতু আমি ওই ক্যারেক্টারটা সম্পর্কে আসলে জানি না, আমি তো আমার মতো ওই এতগুলো লোক যখন হলের মধ্যে ওই ক্যারেক্টারটা দেখবে, সেটা তো আমার বিশ্বাসযোগ্য, মানে ওই জায়গাটার মধ্যে তো আসলে আমার চ্যালেঞ্জ থাকে একটা বিশ্বাস করাতে। হ্যাঁ না, কিন্তু এখানে একটা ব্যান্ডের একটা ব্যাপার আছে, যেটা হয় না যে আমার হিরো হওয়ার চেষ্টা করছে। গল্পটা সম্পর্কে আমি ইদানিং একদম বলা ছেড়েই দিয়েছি, কারণ ওই যে মানুষ একদম গল্প জানতে চাচ্ছি না, যেহেতু আমরা দেখছি যে এরকম ব্যান্ড তারকা কিংবা সঙ্গীত সম্পর্কিত একটা বিষয় আছে। আপনার কি এখানে বর্তমান এবং অতীত দুই ধরনের লেয়ারে কাজ করার কোনো সুযোগ আছে কিনা? আছে, প্রচণ্ড আছে। আমার এখানে লুকের একটা ব্যাপার আছে, যেটা আমি একদম আমার তট সইছে না, যে কখন আসলে একটা স্টিল ফটো হলেও যেটা আমি লোককে একটু জানাতে পারি বা আমি দেখতে পারি যে এই লোকে আমাকে কেমন লাগছে, সেটা জন্য আসলে আমার ওয়েট করতে হচ্ছে। আমাদের দেশে যে গ্রুমিংয়ের কথাটা বলি, বাংলাদেশে আসলে আপনারা যারা নায়ক নায়িকা কাজ করে, তারা কি গ্রুমিংটা পান কিনা, সেটা কতটুকু? না, একদমই পাই না, কিন্তু এটা ছিনিয়ে নিতে হয় বা দাবি করে নিতে হয়। আর যারা দিতে রাজি, তাদের হয় না, কেউ কেউ দিতে আসলে চায় যে এরমভাবে আমি ক্যারেক্টারটা দেখতে চাই। তো ওটা আসলে সবাই আসলে রিসিভও করতে পারে না ওইভাবে। তো ওই যে বললাম যে সিনেমাটা আসলে একটা টিম ওয়ার্ক, সব কিছুর মধ্যে একটু ওই কাজের ব্যাপারটা আসলে থাকতে হবে, ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছাটা আসলে জরুরি। থ্যাংক ইউ সো মাচ। ওদের তুমি এটা দেখতে আমার ডিসিশন Hello? Yes, I do know.
সিঙ্গেল দাঁড়াই আছে নামে চলে গেছে এই মাত্র নামছে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এবার আমি পুরস্কৃত হয়েছি, পুরস্কার পেয়েছি। তো এইটা অবশ্যই আমার জন্য আনন্দের। যে কোনো স্বীকৃতি আসলে একজন শিল্পীর জন্য আনন্দের এবং অনুপ্রেরণার। আর এবারেরটা ঠিক তাই, কিন্তু এবারে একটু বিশেষভাবে অন্যরকম আমার কাছে। সেটা হচ্ছে যে আমি কিন্তু তৌকির আহমেদ অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি এবং অনেকে মনে করেছে যে আমি হয়তো অন্য চলচ্চিত্রে পেতে পারতাম, কিন্তু আমি কিন্তু এই প্রথম তৌকির আহমেদের চলচ্চিত্রে অভিনয় করে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সেই দিক থেকে এটা আমার জন্য অনেক আনন্দের। আর এই আনন্দের সাথে অনেক অনুপ্রেরণার, উৎসাহের, আরও যাতে ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে পারি, ভালো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে পারি এবং সর্বোপরি আমাদের ভালো ভালো চলচ্চিত্রের সঙ্গে থেকে আমাদের চলচ্চিত্রকে একটা সম্মানজনক জায়গায় আমরা সবাই মিলিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা তো থাকবেই। আরেকজন এখানে বসেন, একজন এখানে বসেন, একজন এখানে বসেন, এখানে একজন বসেন, নিচেও বসতো। ধন্যবাদ। আমি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা প্রথমেই জানাই যারা সম্মানিত জুরি বোর্ডে যারা ছিলেন তাদের প্রতি, এবং যে চলচ্চিত্রে আমি অভিনয় করেছি তার প্রযোজক এবং পরিচালক তৌকির আহমেদ, প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম, তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমার সমস্ত সহকর্মী যারা আমরা একসঙ্গে অভিনয় করেছি, একসঙ্গে দীর্ঘদিন এই ছবির শুটিংয়ে ছিলাম, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি এবার দিয়ে এর আগেও কয়েকবার পেয়েছি, কিন্তু এবারের পুরস্কারটি একটু ভিন্ন আমার কাছে। কারণ হচ্ছে যে আমি তৌকির আহমেদের চলচ্চিত্রে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি, অজ্ঞাতনামা করেছি, হালদা করেছি, দারুচিনি দ্বীপ করেছি। তো এইবারই প্রথম আমি তৌকির আহমেদের চলচ্চিত্রে জন্য মনোনীত হয়েছিলাম এবং পুরস্কার পেয়েছি। সেটা নিঃসন্দেহে আমার জন্য অনেক আনন্দের, অনুপ্রেরণার এবং উৎসাহের। তৌকির আহমেদের সিনেমা তো আপনি করেছেন, তার বৈশিষ্ট্য সম্পর্কে আপনার ধারণা আছে, এবং আমার ধারণা যে সেখানে চরিত্রের যেরকম খেলা থাকে, তারপর মানে মানসিক কিছু পরিশ্রমও মনে হয় থাকে শারীরিক পরিশ্রমের সাথে সাথে। আপনার সেটা তো সব অভিনয় আসলে হয়তো আমরা দেখি যে শুধু সংলাপ বলছে বা অভিনয় করছে, এক্সপ্রেশন দিচ্ছে, আসলে সেটা শারীরিক এবং মানসিক দুটোই। তৌকির আহমেদ সম্পর্কে বলতে গেলে বলতে হয় তৌকির আহমেদ একজন অভিনেতা, এবং অভিনেতা হিসেবেই দীর্ঘদিন বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিলেন এবং এখন আছেন। কিন্তু তিনি সেই পরিচয়কে ছাপিয়ে উনি কিন্তু এখন বাংলাদেশের অন্যতম চলচ্চিত্রকার হিসেবে পরিচিতি পেয়েছেন এবং মানুষ তাকে চলচ্চিত্রকার হিসেবে চেনে। এবং তৌকির আহমেদের চলচ্চিত্র মানে আসলে অন্য কিছু। আমি খুব গর্ব নিয়েই সবসময় বলি যে তৌকির আহমেদ আসলে বাংলাদেশের একজন অন্যতম সৎ চলচ্চিত্রকার। সৎ বললাম এই কারণে
যে তিনি অনেক নিষ্ঠার সঙ্গে উনি শ্রম দিয়ে মেধা দিয়ে বাংলাদেশের মাটির মানুষের জীবনের সংগ্রামের কথা বলেন এবং সেখানে অন্য কোনো উদ্দেশ্য, চলচ্চিত্রে আমরা জানি যে অনেক ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য থাকে, অন্য ধরনের মোটিভেশন থাকে, সেই জায়গা থেকে না দেখুন একদম নিরপেক্ষভাবে একজন চলচ্চিত্রকার হিসেবে আমাদের এই বাংলার মানুষের সুখ দুঃখ আনন্দ তো সেদিক থেকে নিঃসন্দেহে তৌকির আহমেদ অনেকের চাইতেই আলাদা। এবং আমি আবারও বলতে চাই জোর দিয়ে যে আমাদের বাংলাদেশে তৌকির আহমেদ একজন সৎ চলচ্চিত্র নির্মাতা। এইটার সম্পর্কে আমি কিছু জানি না, এখন আমি কিছু জানি। জি জি, সিনিয়র তারকা অভিনয় শিল্পীদেরকে খুব একটা পর্দায় দেখা যায় না, মানে এর কারণটা কি? শুধুমাত্র বয়স নাকি আসলে তাদেরকে নিয়ে গল্প ভাবা হচ্ছে না? বা সিনিয়র তারকা অভিনেতা বলতে ঠিক কারা আমি ঠিক জানি না। হ্যাঁ, সবাই অভিনেতা, তাদের মধ্যে আমাদের চাইতে বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদেরও এখন বয়স হয়েছে, আবার আমাদের চাইতে অনুযোগ যারা আছেন। তো বয়োজ্যেষ্ঠদের মধ্যে অনেকেই, বিশেষ করে আমি যদি চলচ্চিত্রের কথা বলি তাহলে অনেকে এখন অভিনয় করেন না, হয়তো তারা একসময় চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতেন, আমরা যেটাকে নায়ক বা নায়িকা বলি, সেই ধরনের চলচ্চিত্র এখন হয় না। আর বাংলাদেশের চলচ্চিত্র তো আসলে নায়ক নায়িকা নির্ভর, চরিত্র নির্ভর নয়। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের একটু উদাহরণ টেনে বলি, যে দেখবেন যে অমিতাভ বচ্চন একসময় হিরো ছিলেন, এখন তিনি অভিনেতা, এবং তাকে নিয়ে গল্প ভাবা হয়, তাকে নিয়ে চলচ্চিত্রকার যারা ডিরেক্টররা তাকে নিয়ে ভাবেন এবং তার মতো করে চরিত্র সৃষ্টি করেন, যেহেতু তিনি একজন অভিনেতা। তো সেই জায়গা থেকে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, আমাদের সম্মানীয় যারা আপনি যে অর্থে বললেন যে তারকা শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ তারকা শিল্পীরা, তারা হয়তো সেইভাবে ভাবে কিনা আমি জানি না, তাদের সাথে আমার ওইভাবে ইন্টারাকশন হয় না। তবে আমিও যেহেতু বয়োজ্যেষ্ঠ অভিনেতা, এখন আমারও বয়স যথেষ্ট হয়েছে, আমি কিন্তু অভিনয়টা করতে চাই এবং আমি মনে করি যে যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, শরীরে শক্তি আছে, ততদিন আমি অভিনয়টাই করব। হ্যাঁ, আমরা কেমন গল্পে তাদেরকে কাজে লাগাতে পারবো একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে? হ্যাঁ, আমাদের তো সিনিয়রদের মনে অনেকেই অভিনয় করছেন, মামুনুর রশিদ অভিনয় করছেন, আবুল হায়াত অভিনয় করছেন, আমিরুল হক চৌধুরী অভিনয় করছেন, অনেকেই অভিনয় করছেন। এটা সবাই বয়োজ্যেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। তো ওনারা যে ধরনের চরিত্র, একজন চলচ্চিত্রকার তো একটা স্ক্রিপ্ট রেডি করেন, সেখানে যাকে যেভাবে ম্যাচ করে সেভাবে তৈরি করেন। এখন সব চলচ্চিত্রে যে একজন বয়োজ্যেষ্ঠ অভিনেতা এই কেন্দ্রীয় চরিত্রে থাকবে এটাও যেমন ঠিক না, আবার সব চলচ্চিত্র মানে কিছু তরুণ নায়ক নায়িকা থাকবে, এটা ঠিক না। যে কোনো ধরনের গল্প হবে এবং আমাদের দেশে এই ধরনের গল্প বলা শুরু হয়েছে, যেটা আমাদের যে ফরম্যাটের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্র কিন্তু এতদিন সেটা ছিল না। কিন্তু আমরা এখন দেখছি যে একেবারে চরিত্রকে ধরে, হ্যাঁ, একটা কি বলা যায় যে কাহিনীকে ধরে একটি গল্প আগাচ্ছে এবং সেখানে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ অথবা একজন বয়োজ্যেষ্ঠ একদম শিশু, সেও একটা চলচ্চিত্রের প্রধান চরিত্র হচ্ছে। তাই না, আমাদের দেশে আস্তে আস্তে শুরু হয়েছে। কিন্তু আমরা তো একসময় জানতাম যে নায়ক নায়িকা মানে সিনেমা, যে আমাদের যে ফরম্যাটের চলচ্চিত্র, একজন নায়ক থাকবে, একজন নায়িকা থাকবে, একটা ভিলেন থাকবে, একজন কৌতুক অভিনেতা থাকবে, তাই না? তো সেই ফরম্যাট থেকে তো আমরা ধীরে ধীরে বের হয়ে আসছি, আমরা কাহিনী নির্ভর চলচ্চিত্র, গল্প নির্ভর চলচ্চিত্র দেখতে পাচ্ছি। তো এই চলচ্চিত্র শুরু হলেই যাকে যেখানে ম্যাচ করে সে সেখানে অভিনয় করবে। আরেকটা বিষয়, যে নাটক, টেলিফিল্ম এগুলো আগে ছিল, এখনো আছে, তো এর মাঝে আরো কিছু ডিজিটাল কন্টেন্ট বানানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। তো আমার প্রশ্নটা হলো যে আমরা কি বহির্বিশ্বে যে হয়েছে এখনই আমরা এই প্রতিযোগিতায় কথা ভাবছি কেন, আমাদের কথা হচ্ছে যে আমরা যেন ঠিকঠাক জিনিসটা বানাতে পারি। আসলে যে প্ল্যাটফর্মেই হোক না কেন, আমরা টেলিভিশন যখন নাটক করেছি, আমাদের টেলিভিশনকে আমাদের আশেপাশের দেশগুলোর চেয়ে আমরা প্রশংসা পাইনি যে বাংলাদেশের নাটক অনেক ভালো হয়, মানুষ দেখে। কলকাতার মানুষ হাঁড়ি পাতিল দিয়ে অ্যান্টেনা বানিয়ে দেখত। তা আমরা যদি ঠিকঠাক জিনিস বানাতে পারি, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন,
সেটা টেলিভিশনেই হোক আর সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক, আমাদের ভালো কন্টেন্ট বানালে এটা দেখবে। তবে আমি মনে করি যে আমাদের মতো করে আমাদের কন্টেন্ট বানানো উচিত, যেই কন্টেন্টে বোঝা যাবে যে এটা বাংলাদেশ। যেন আমাদের নাটক প্রশংসিত হওয়ার পেছনে একটা অন্যতম কারণ ছিল আমাদের নাটকগুলো ছিল অত্যন্ত জীবন ঘনিষ্ঠ নাটক, এবং একেবারেই আমাদের কথা বলতো, আমাদের গ্রামের কথা, আমাদের শহরের কথা, আমাদের মধ্যবিত্তের কথা, আমাদের দরিদ্র জনগোষ্ঠীর কথা, আমাদের প্রান্তিক মানুষদের কথা। তো সেইগুলো আমরা বলতে পারতাম বলেই না আমাদের নাটক প্রশংসিত হতো। তা আমরা যদি আমাদের পরিচয়টা ঠিকঠাক মতো দিতে পারি আমাদের কন্টেন্টের ভেতর দিয়ে, আমাদের মনস্তত্ত্ব, আমাদের জীবনযাপন, আমাদের সুখ দুঃখ ভালোবাসা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে করতে পারলে নিশ্চয়ই আমাদেরটা যাবে। কারণ আমাকে কি হলিউডের মতো করে করতে হবে, আমাকে কি বোম্বের মতো করে করতে হবে, আমাকে কি ওই তুরস্কের মতো করে করতে হবে? নিশ্চয়ই না, আমরা আমাদের মতো করে করি। নিশ্চয়ই তাহলে বুঝবে যে এটা বাংলাদেশ। আরেকটা বিষয়, আমার শেষ প্রশ্ন, সেটা হলো আপনাকে আমরা চলচ্চিত্রে দেখি, কিন্তু এটা সামগ্রিকভাবেই গ্যাপ। এটা এখন আমাদের দেশে ভালো ছবি বা এরকম তৌকিরের মতো যারা, বা গিয়াসুদ্দিন সেলিম বা সরোয়ার ফারুক, এরা হয়তো বছরে একটা ছবি করতে পারে আর কি। তো আবার এই মানুষগুলোর সংখ্যা খুব বেশি না, তো সেখানে অনেকেই ছবি করছে। তখন সব ছবিতে যে আমি অভিনয় করবো তা তো না। যিনি আমাকে মনে করবেন যে এই চরিত্রটির জন্য আমি ঠিক আছে, সেখানে অভিনয় করব। এখন চলচ্চিত্রে অভিনয় করা মানেই তো বছরে 42টা ছবি করব, এমন কোনো কথা নেই, তাই না? একবার সোফিয়া লোরেন সম্পর্কে বলা হয়েছিল, মানে একটা গল্প বলি আর কি আপনাদের মাধ্যমে, যে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সোফিয়া লোরেন গিয়েছে, আমাদের শাবানা আপা উনিও গিয়েছেন। তো শাবানা আপাকে পরিচয় করিয়ে দিয়েছে সোফিয়া লোরেনের সঙ্গে। তো উনি জিজ্ঞেস করেছিল যে আপনি কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন? তো উনি বলেছে যে 300-র উপরে। তো উনি খুবই অবাক হয়ে গেছেন যে একজন মানুষ কী করে 300-র উপরে চলচ্চিত্রে অভিনয় করতে পারে। সোফিয়া লোরেনের মতো এত বড় অভিনেত্রী ওদের সর্বসাকুল্যে 30টি চলচ্চিত্রে অভিনয় করতে পেরেছিলেন। তা আমি সবসময় স্ক্রিনে থাকবো কি আমার সংখ্যা অনেক হবে, তার চেয়ে তো বড় কথা যে কোয়ালিটি ঠিক আছে কিনা, সেই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের দেশে ভালো চলচ্চিত্র যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ হয়তো আমরা পাবো বা করার চেষ্টা করতে পারবো। আচ্ছা, ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো কোনো কাজের স্বীকৃতি, পুরস্কার নাকি দর্শকদের ভালোবাসা, কোনটা আপনাকে বেশি টানে বা কোনটা আপনার কাজে গতি আনে? না, এখানে একেবারে ওইভাবে তুলনামূলকভাবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বেশি কোনটা কম, এইভাবে বলা যাবে না। মূল কথাটা হচ্ছে যে আমরা তো অভিনয়টা করি আসলে দর্শককে দেখার জন্য। দর্শকের যদি ভালো লাগে আমার কাজ, তাহলেই আমি তো মনে করবো যে আমি একজন অভিনেতা। সেটাই তো আসলে একজনের কাছে মুখ্য। কিন্তু এটা হচ্ছে যে একটা কাজের স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি। কখনো একটি সংগঠন স্বীকৃতি দেয়, কখনো রাষ্ট্র স্বীকৃতি দেয়। যেমন আমরা মেরিল, প্রথম আলোর কথা বলতে পারি, RTV স্টার অ্যাওয়ার্ডের কথা বলতে পারি। এগুলো একটি প্রতিষ্ঠান স্বীকৃতি দিচ্ছে ভালো কাজের, আবার রাষ্ট্র স্বীকৃতি দেয়, সেখানে জাতীয় পুরস্কার দেয়। নিশ্চয়ই সেটা অনেক বেশি সেটা অনেক আনন্দের, এবং এখান থেকে এক ধরনের মানুষ বা শিল্পীরা উৎসাহ পায়, অনুপ্রেরণা পায়। সুতরাং কোনো জায়গাটাকেই খাটো বা ছোট বড় করার কোনো সুযোগ নেই, দুটোই প্রয়োজন একজন শিল্পীর জন্য। আমি একটা প্রশ্ন করি আপনাকে, শুরু হয়েছে BFI লন্ডন ফেস্টিভ্যাল থেকে। এটা খুবই প্রেস্টিজিয়াস এবং মেইন স্ট্রিম ফেস্টিভ্যাল ইংল্যান্ডের। তারপরে বোধহয় বুসান ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল, বিভিন্ন জায়গায় গিয়েছে। এটা খুব শীঘ্রই বাংলাদেশে, এই করোনা আমরা এই সংকটটা উত্তরণ করতে পারলেই, এখান থেকে বেরিয়ে আসতে পারলেই এটা শুরু হবে। ওই কাজটা করে এনজয় করেছেন? হ্যাঁ, আমি অনেক এনজয় করেছি, এবং আমরা দীর্ঘদিন একেবারে বাংলাদেশের প্রত্যন্ত একটি জায়গায় গিয়ে আমরা কাজ করছি। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ছবিটি দেখবেন,